পুলিশ ফাইল। কি হয়েছে মা? আরে কি হয়েছে? আরে বাজে স্বপ্ন দেখেছিস? ভয় পাস না, ভয় পাস না। আরে আমি তো আছি তোর সাথে, ভয় কি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দেখবি। কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি রে, ভয় কিসের? ভয় নেই মা, ভয় নেই, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে মা। সহদেব চক্রবর্তী? আগে হ্যাঁ স্যার, আমাদের ওই বুড়ো শিবতলার মন্দিরের পুরোহিত পুজো আর্চা করে। ওকে দেখে বলেছে যে ওর নাকি চাকরির যোগ আছে, একটা দামি পাথর দিতে হবে। চাকরির যোগ? দামি পাথর মানে জ্যোতিষী? আগে হ্যাঁ স্যার, ওই হাত দেখে কুষ্টি করে পাথর টাথরও দেয়। জ্যোতিষী না ছাই, মিথ্যেবাদী, লম্পট, দুশ্চরিত্র, মানুষের নামে জানোয়ার একটা। জ্যোতিষীগিরির নামে ওই রকম কতজনে যা সর্বনাশ করেছে। সহদেব চক্রবর্তীর ঘর কি এইটাই? হ্যাঁ, এটাই সহদেব চক্রবর্তীর ঘর। ঠিক আছে, সরে যান। এই চলো। চলো। এটা একেবারে ডুবে রয়েছে দেখছি। হ্যাঁ, এই চলো। তোর বাপ রে, বল শালা। এই চলো, নাহলে জল ঢালো। বনগাঁ মহকুমার পাল্লা এলাকা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক তরুণী মৌসুমী পালিতকে চাকরির জন্য পাথর দেবার লোভ দেখিয়ে তাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগে জ্যোতিষী সহদেব চক্রবর্তী ওরফে সদা বাবাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। কি করেছিস বল? কি ভেবেছিস আমরা কিছু বুঝি না নাকি? হ্যাঁ বল। না না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, ও সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, নির্যাতিতা নিজেই অদম্য সাহসের উপর ভর করে সমস্ত ঘটনা খুলে বলে, লিখিত বয়ান দেয়। পুলিশের তৎপরতায় মুহূর্তে সদা বাবা ধরাও পড়ে। বনগাঁ মহকুমা আদালত তাকে পুলিশি হেফাজত দেয়। কিন্তু এখানেই কি ঘটনা শেষ হয়ে যায়? না,
শুরু হয় তদন্ত। আর অদ্ভুতভাবে এই জ্যোতিষী সহদেব চক্রবর্তী ওরফে সদা বাবা শুধুমাত্র ধর্ষণের কেসে অভিযুক্ত ছিল না, তার উপর রুজু হয়েছিল 307 ধারা, আইনি ভাষায় যা নাকি খুনের চেষ্টা, মানে অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খুনের চেষ্টা। কিন্তু কাকে জানেন? তার নিজের স্ত্রী চন্দনা চক্রবর্তীকে। তখন বুঝতে পারিনি ও আমাকে একবার নয় অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে। পাশের বাড়ির লোকেরা ঠিক সময় না এলে হয়তো। 1 মাস হাসপাতালে ভর্তি ছিলাম, ঠাকুরের কৃপায় বেঁচে গিয়েছি। অদ্ভুত। সহদেবের বিরুদ্ধে কিছুই মানে এটা সব জেনেও আপনি এতদিন চুপ করেছিলেন? এখন বুঝেছি ভুল করেছিলাম। ওর মতো শয়তানের বিষ দাঁত অনেক আগেই ভেঙে দেওয়া উচিত ছিল। শয়তান জানতাম, কিন্তু এত বড় যে সর্বনাশ করতে পারে। একদিকে নিজের স্ত্রী চন্দনাকে হত্যার চেষ্টা, অন্যদিকে মৌসুমী পালিতকে ধর্ষণ। এই দুই ঘৃণ্য অপরাধের মামলা একই সাথে রুজু হয় জ্যোতিষী সদা বাবার উপর। কিন্তু ঠিক কি হয়েছিল চন্দনা আর মৌসুমীর সাথে? কিভাবে মুখোশ খুলেছিল এই জ্যোতিষী সদা বাবার? আসুন একবার দেখে নি। যার শুরুটা হয়েছিল চন্দনার সাথে। জয় শিব শম্ভু। বুঝলি নিতাই, ওই টাকার কমে আমার পক্ষে এ কাজ সম্ভব না। দেখ, তোর কাকা তো রোজ রোজ মরবে না, আর রোজ রোজ তার শ্রাদ্ধও হবে না। বাড়ি গিয়ে বল এত কিপটেমি না কর। কাকাদের অবস্থা তো খুব খারাপ, তুমি জানোই। ছেলেদের ইনকামও নেই। এই থাম তো, কানের সামনে প্যান প্যান করিস না। কি এমন চেয়েছি? হ্যাঁ, ওই তো 5,000 টাকা, সে তো দক্ষিণা। আরে সেটা না দিলে যে ব্রহ্মসাপ হয়। আর যা যা লাগবে সে তো আর আমার লাগবে না, বিধি অনুযায়ী সব লাগে জানিস। হ্যাঁ, বলতে পারিস একটা খাটের কথা। আরে শাস্ত্রে ব্রাহ্মণকে গোদান করতে হয়, আর আমি কি চেয়েছি? না, একটা খাট সস্তা, তাই না সদাদা, আজকালকার সময় একটা খাট সেও তো কম নয় না। ও ঠিক আছে, কাজ কর, একসাথে একটা থোক্কা কিছু দিয়ে দে, তাহলে ঝামেলা মিটে যায়। মানে মানে তোদেরও থাক আমারও থাক, সব মিলিয়ে 1000 দিয়ে দে, ঝামেলা মিটে যাবে। জয় শিব শম্ভু। 20,000? এ কি বলছো সদাদা? এ তো পুরো শ্রাদ্ধের খরচও নয়। উমা, আকাশ থেকে পড়লি নাকি? আলাদা করে কোনো দান সামগ্রী লাগবে না, সব এক খরচে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, না হয় 2,000 টাকা কম দিস। না মানে সদাদা, কি বলছো তুমি? কেন, ভুল বললাম? না মানে ঠিক আছে, শ্রাদ্ধের সময় কিন্তু আমি অর্ধেক মন্ত্র পড়বো, তখন দেখবি তোর কাকার আত্মা হেদিয়ে হেদিয়ে মরবে আর তোদের ঘাড়ে চেপে বসবে। আমায় কিন্তু চটাস না নিতাই। জয় শিব শম্ভু। এ কি, চলি নাকি? তা ভালো, যা গিয়ে সব বুঝিয়ে বল, যোগাড় যন্ত্র কর। এই শোন, কিছু মাল করে ছাড় তো। মানে? আরে মানে কি, কিছু অ্যাডভান্স করবি না? এই যে ফর্দ দিলাম, এত কথা বললাম, মানে কিছু দক্ষিণা দিয়ে যা। না মানে এখন তো সেরকম কিছু। আরে যা আছে তাই দে। কত 200-500 হবে না? 200-500? সদাদা তুমি 500 তো হবে নেই, 200 টাকা। আরে ঠিক আছে, এতেই হবে, এতেই হবে। আরে ঠিক আছে, একটা 1 টাকার কয়েন দিস তো, আর গোটা অঙ্কের মূল্য আবার নিতে নেই। নেই? যা, ঠিক আছে, যা। জয় শিব শম্ভু। যাক, আজকের মালের খরচা তো হলো। জয় শিব শম্ভু। বাহ বাহ বাহ, সংসার চলে না, এদিকে গরিব লোকের মাথায় বাড়ি দিয়ে মদ গিলতে যাচ্ছে পুরুত ঠাকুর। এই কি বললি? আমি লোকের মাথায় বাড়ি দিই? আরে আর কত পাপ ঘাড়ে নেবে? ধর্ম বলে তো একটা জিনিস আছে নাকি? মরা লোককেও ছাড়বে না। ছি, এত টাকার লোভ তোমার? ওরে আমার ধর্ম, হ্যাঁ? এই আমার টাকা আমি বুঝবো, আর তুই আমায় পাপ পুণ্য বোঝাবি এই সদা বাবাকে? হ্যাঁ,
না না, আমি আর কি বোঝাবো তোমায়। সদা বাবা, বাবাই বটে। তা না হলে বিয়ের এত বছর পরেও কোল খালি থাকে আমার। ভগবান কিছু দেখেন না ভেবেছ? একজনের শাস্তি আর একজনকে ভোগ করতে হয়। এই অপয়া, তোর তোর শাস্তি আমি ভোগ করছি। হ্যাঁ, শালা ভিখারির বাচ্চাকে বিয়ে করছে আর কি করব? শোন, তোর মতো মেয়ে ছেলে যে সংসারে থাকবে না, সেই সংসার ছাই হয়ে যাবে। কি আমি অপয়া? তাই তো, আমার জন্য সংসার ছাই হয়ে যাচ্ছে। ঠিক, তোমার গাঁজা মদের নেশা তো সংসারের খুব উন্নতি করছে, তাই না? এই, আমার নেশা নিয়ে কোনো কথা বলবি না বলে দিলাম। তোর বাপের পয়সা আমি খাই না, বরং তোকে আমার ঘাড়ে বসে খাওয়াই। বেশি কথা বলবি না, শালা গলা টিপে একদম শেষ করে দেবো। হ্যাঁ। এই শোন, তুই এক কাজ কর, তুই বরং মরে যা, গলায় দড়ি দে। হ্যাঁ ঠিক, তুই মরে যা, মরে আমায় শান্তি দে, তারপর আমি তোর শ্রাদ্ধটা কম খরচে করে দেবো। শালা স্যারও টাকার জন্য সবকিছু করতে পারে, সব। এই টাকা পয়সার জন্য দিন রাত কতই না অশান্তি হতো। বারবার আমায় জোর করতো বাড়ি থেকে টাকা আনার জন্যে। আনতে পারলে ভালো, নয়তো কি করতো টাকা দিয়ে? নেশা করতো। দিন রাত কি না নেশা করতো। পুজো আচ্ছা করে যা পয়সা পেতো, যেটুকু পেতো, সব নেশা করে উড়িয়ে দিত। আর যখন টান পড়তো তখন বিপিন বাবুর কারণ সুধা। দেখি তুমি আজ আবার এভাবে। এই চুপ শালি, বেশি কথা বলবি না, একদম চুপ করে থাকবি। একটা কথা বললে না, গলা টিপে শেষ করে দেবো। এসব কি করছো তুমি? কি চাইছো? একদম কাছে আসবি না। এখানে আমি টাকা দেখেছিলাম, কোথায় গেল? আচ্ছা, তুই খেয়েছিস? কোথায় টাকা? কিসের টাকা? এই একদম মিথ্যে কথা বলবি না। ওইখানে আমি একটা জল জ্যান্ত 100 টাকার নোট দেখেছিলাম, কোথায় গেল বল? বল কোথায় গেল? আমি সত্যি জানি না। তুমি কিসের টাকার কথা বলছো? নেকা, তুমি জানো না? না, এই তুই জানিস মদের দোকানে আমার কত টাকা বাকি পড়ে গেছে? আমায় অপমান করেছে, আমায় বলেছে মদ আর বাকিতে দেবে না। এই তুই কেমন মেয়ে ছেলে রে? হ্যাঁ, কেমন মেয়ে ছেলে? তোর স্বামীকে অপমান করেছে আর টাকা থাকতেও তুই দিবি না? হ্যাঁ, ওটা সংসার চালানোর টাকা। তোর বাপের বাড়িতে গেলেছিস? হ্যাঁ, বাপের বাড়ি থেকে এনেই তো তোমার উদর ভরাচ্ছি। তুমি দিনের পর দিন নেশা করে পয়সা ওড়াবে আর আমি টাকা জুগিয়ে যাবো। আলবাত জোগাবি। তুই যেন আমার কি বলে, টাকার মেশিন, যখন চাইবো তখন দিবি। এই এখন কোথায় রেখেছিস বলতো? কোথায় আছে বল? বল কোথায় আছে? আমি আর তোমার নেশার টাকা জোগাতে পারবো না। এই কি বললি? টাকা দিবি না? না, ওটা সংসার চালানোর টাকা। এরপর তো খাওয়া জুটবে না, তারপর কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? এই 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 এই, তোর বাপের বাড়ি থেকে আনতে না পারলে না, রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য টাকা আনবি। এই এখন বেরো তো, চল চল বেরো বেরো, চল বেরো, চল চল, আমার লাগছে। চল বেরো। ওই আবার লেগেছে, রোজ রোজ এই এক অশান্তি। রোজ নেশা করে আসবে আর বউ পেটাবে। শালা বাপের জন্মে এরম পুরুষ দেখিনি বাবা। বাবুর কারণ আজ ভালো ডোজ পড়েছে। শালা এরপরে টাকা নিয়ে ধুনঝুন করলে না, গলায় পা তুলে মেরে দেবো শালা। এই বিপিন বাবুর কারণ ও শালা একটা ভণ্ড জ্যোতিষী, শুধু টাকার লোভ। মাতাল মানে হদ্দ মাতাল, শুধু মদ কি না নেশা করে ও। দিনের পর দিন সদা টাকার জন্য চন্দনার উপর অত্যাচার চালাতে থাকে। সমস্ত কিছু প্রায় মুখ বুজে সহ্য করে চন্দনা। অনেক বছরের বিবাহিত জীবনে অনেকটা গা সওয়া হয়ে গেছে তার। কিন্তু শুধুই কি তাই, এরই মাঝে চন্দনা জানতে পারে সদার চরিত্রের আর এক গুণের কথা।
কি পছন্দ হয়েছে? মালগুলোকে আচ্ছা জবাই করেছি। ভালো, কিন্তু কেমন ম্যারে বলেছিলাম ভালো শাড়ি দিতে। সালা হার কঞ্জুস, হাত দিয়ে জল গড়াই না। আচ্ছা এইটা দেখো না, বেশ সুন্দর, হলদেটে পার, আবার জড়ি দেওয়া। ওমা, এটাও আমার? তোমার না তো কি, এই চাল কলা ধুতি গামছা সবই তোমার। আর এই গ্যাসটাও। আর তোমার বউয়ের? বউয়ের কি? আচ্ছা ওর কথা আবার কোথা থেকে আসছে বলো তো? না মানে এই সব আমার, আর তুমি তোমার বউয়ের নাকি? তুমি না বড্ড বাজে পেঁচাল পারো। কোথায় তুমি আর কোথায়? তাই বুঝি? তা এত যখন দরদ, এভাবে আর কতদিন? দূর শালা, আমি কি চাই নাকি? শালা এত মারধর করি, তবু ভূতের মতো ঘাড়ের উপর চেপে বসে আছি। তা পুরুত মশার কাছে বলছি ভূত নামানোর মন্ত্র নেই? আছে সোনা, আছে। সবুর করো, সব হবে। ওই ঝুমা রায়ের সাথে আপনার স্বামীর সম্পর্কটা ঠিক কতদিনের ছিল? কতদিনের তা জানি না, তবে পাড়া লোকের মুখে জানতে পারি। আর শুধু তাই কেন, আমি নিজেও বুঝতে পারি। যজমানের বাড়ির দান সামগ্রী বাড়ি আসতো না, মাঝে মাঝে নিজেও বাড়ি ফিরতো না। কিচ্ছা আর কদিন চাপা থাকে স্যার। তাই কথা জানাজানি হওয়াতেও কিছু বলেনি? বলেছে। বেশ করেছি, 100 বার করব, একজন না 10 জনের সাথে করব। ছি ছি, এসব কি বলছো তুমি এই বয়সে? ছি। এই বয়স মানে? এই বয়সে কি হয়েছে? আমি ঝুমাকে ভালোবাসি, আমি ঝুমাকেই বিয়ে করব। এসব কি বলছো তুমি? শোন চন্দনা, তোকে আমার পোষাচ্ছে না, তুই কেটে পড়তো, যা যা। দেখো দেখো, তুমি এরকম করো না, তুমি একটু শান্ত হও। দেখো এই বয়সে আমি কোথায় যাব? জাহান্নামে যাবি, তোকে আমি ডিভোর্স দেব। তুমি তুমি ওই নোংরা মেয়ে ছেলেটার জন্য আমায় ডিভোর্স দেবে? এই নোংরা কাকে বলছিস? ও আমার বউ হয়, বউ। কি? ও তোমার বউ? তুই বাতিল, যা যা। আমি বাতিল? সেই বিয়ে হওয়া থেকে দিনের পর দিন আমি তোমার নেশার টাকা ঝুঁকিয়ে গেছি। এত অত্যাচার করেছো, তাও সব মুখ বুজে সহ্য করেছি। আমার থেকে টাকা নিয়ে গিয়ে তুমি ওই মেয়ে ছেলেটাকে দিয়েছো। দিনের পর দিন আমাকে মিথ্যে বলে তুমি আমার সংসার থেকে ওই মেয়েটার সঙ্গে ঘর বেঁধেছো। তো কি হয়েছে? আমি ঝুমাকে ভালোবাসি, ঝুমাকেই বিয়ে করব। আর তুই তুই আমাদের জীবন থেকে সরে যাবি। আমি পাড়ার 10টা লোককে ডাকবো, আমি দেখি তুমি কি করে ওর সঙ্গে ঘর করতে পারো। আমি তোমাকে ডিভোর্স দেব না, দেখি তুমি কি করতে পারো। এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি কি করতে পারি? কি করবে? কি করবে তুমি আমাকে? হ্যাঁ, কি করবে? মেরে ফেলবে, তাই তো? মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। এর থেকে বেশি আর কি করতে পারো তুমি? মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি ও এরকম কিছু করতে পারে। আমাকে প্রাণে মেরে ফেলে। প্লিজ চন্দনা, আপনি সামলান, নিজেকে সামলান। ঝুমা রায়, যার সাথে অবৈধ সম্পর্ক ছিল সদার। সদার সংসারে অভাব থাকলেও তার যা টাকা পয়সা উপার্জন হতো, সেটা সে হয় নেশায়, না হয় ঝুমার উপর উড়িয়ে দিত। চন্দনা আপত্তি করলে শুরু হয় অশান্তি, দিনের পর দিন ডিভোর্স, আর মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। অবশেষে একদিন চন্দনা সেই দুর্ঘটনার শিকার হয়, যার আন্দাজ হয়তো সে কোনোভাবেই করতে পারেনি।
সময় মতো প্রতিবেশীরা সবাই এগিয়ে এসে চন্দনাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। তাকে যখন ঘর থেকে উদ্ধার করা হয়, চন্দনা তখন মৃতপ্রায়। তার শরীরের বেশ কিছু জায়গা পুড়ে গিয়েছিল। প্রতিবেশীরাই তাকে হাসপাতালে ভর্তি করে, তার বাড়িতে খবর দেওয়া হয়। আর অন্যদিকে সেদিনের পর থেকে সদা তার বাড়ি থেকেই পালিয়ে যায়। কি হলো, উঠে গেলে যে? ধুর, আমার কিন্তু ভালো লাগছে না। কেন, কি হলো? আচ্ছা, এইভাবে আর কতদিন চলবে? আমরা কবে বিয়ে করব? করবো সোনা, করবো। একটু তো সবুর করো, কয়েকদিন তো হলো, তাজা ঘা। মামলাটা একটু থিতু হোক, তারপর আমার জ্যোতিষের ব্যবসাটাও একটু জমে উঠুক। ওই একটা আমার নতুন শুরু হয়েছে। দিব্যি কাটছিল পুজো আচ্ছা করে, পুরোতগিরি করে, তা না, এখন আবার তার সাথে হাত দেখা, পা দেখা, কপাল দেখা, চন্দ্র সূর্য কুষ্টি গুষ্টি পিণ্ডি। মা বলে না সোনা, জয় শিব শম্ভু, সবই তার ইচ্ছে। গিরি করে চাল কলা মুলো জুটছিল, আর এখন দেখো হাত দেখে কুষ্টি করে কেমন আয় হচ্ছে। একদম নগদানগদি কারবার, কোনো থানাই পানাই নেই। আর তার মধ্যে যদি এক আধটা পাথর টাথর বেঁচে যেতে পারি, তাহলে তো তাহলে জয় শিব শম্ভু। হিরে দিয়ে নদ গড়িয়ে দেবো, মাইরি বলছি। সত্যি? ছি, আমি মিথ্যে বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, আপনি প্রথমে কিছু বুঝতে পারেননি? না স্যার, আগে থেকে কিছু টের পেলে কি আর। আসলে স্যার, আমাদের সংসারের অবস্থা তো তেমন ভালো নয়। ওই টিউশনি করে যা পায় তাতে কোনো রকমে আমাদের সংসারটা চলে। আমার সংসারের ভালো মন্দ ওই তো সবটা দেখাশোনা করে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অনেক দূর পড়ব, কিন্তু অভাব আর সংসারের চাপে হয়ে ওঠেনি। কিন্তু চেষ্টা করছিলাম, যদি একটা চাকরি জুটে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। আসলে স্যার, বয়স তো হচ্ছে বলুন, ভেবেছিলাম একটা চাকরি পেলে অন্তত বিয়ের চেষ্টাটা করতাম। তা ওই সদা বাবা কি চাকরি দেবে বলেছিল নাকি? বলেছিল আমার নাকি চাকরির যোগ আছে, রাজ যোগ। প্রতি সোমবার সারাদিন উপোস করে আমি বিকেলবেলা বুড়ো শিবতলা মন্দিরে জল ঢালতে যেতাম। সেদিন আমার পড়ানো থাকতো না, তাই জল ঢেলে খানিকক্ষণ মন্দিরের চাতালে বসে পুজো দেখতাম। মনটা বেশ ভালো লাগতো। সেদিন বুঝতে পারিনি কখন চোখ থেকে জল চলে এসেছিল। খুব কষ্ট? হ্যাঁ, মানে আপনি কি ভাবছিস, পড়াশোনা না চাকরির কথা? হ্যাঁ, মানে চাকরির কথা আপনি জানেন কি করে? জয় শিব শম্ভু, জানি রে জানি, আমি সব জানি। জানি বলেই তো বললাম, পড়াশোনা না, না চাকরি। পড়াশোনা শেষ, এখন চাকরি। আপনি কে? আপনি ভালো কথা জিজ্ঞেস করেছিস, আমি কে? ওরে, আমি যে মহাকাল, অন্তর্যামী। আমার কাছে কি কিছু গোপন আছে? আমি সব জানি। আপনি জানেন? জানি রে জানি, তোদের খুব কষ্ট। পড়াশোনা করেছিস কিন্তু চাকরি হচ্ছে না, অথচ রাত দিন শুধু জয় শিব শম্ভু। বিশ্বাস করুন, রাত দিন শুধু ঠাকুরকে বলে যাচ্ছি, একটা চাকরি পেলে অন্তত
সংসারটা। বাড়িতে বুঝি বিয়ের কথা বলছে? হ্যাঁ মানে ওরে জানি জানি, আমি চোখ দেখে মনের কথা পড়ে নিতে পারি। তোর এখন মনে হচ্ছে না যে চাকরিটা কি হবে? আপনি সত্যি অন্তর্যামী, একদম ঠিক বলেছেন। আমার না চাকরিটা পাওয়া খুব দরকার। ওরে হবে হবে, সব হবে। আমার সাথে যখন দেখা হয়েছে ঘাবড়াস না, ধীরে ধীরে সব দরজা খুলে যাবে। তোর ভেতর নিষ্ঠা আছে, পরিশ্রম আছে, তোর হবে না তো কার হবে? এই দেখি তোর হাতটা দে তো। পরিশ্রমী হাত, কিন্তু মঙ্গলটা একটু সমস্যা করছে, আর বৃহস্পতিও বকরি। তোদের খুব কষ্ট না? তোকে খুব পরিশ্রম করতে হয়। তবে তোর হাতটা কিন্তু খুব ভালো। মানে মানে তোর হাতের বেশ কিছু রেখা খুব ভালো, তাই তো তোর আমার সাথে দেখা হয়েছে। তাও ঠিক, আপনিই বা কেন আমাকে দেখবেন? এটা কি ঠাকুরের কৃপা ছাড়া হয়? আচ্ছা এক কাজ কর, তুই আমাকে তোর জন্ম তারিখ আর সময়টা দে, আমি তোর কুষ্টিটা বিচার করে দেখি যে কি অবস্থা। বিশ্বাস করুন, প্রথমবার কিচ্ছু বুঝতে পারিনি। একটা ঘোরের মধ্যে ছিলাম, মনে ছিল সব তো ঠিকই বলছে, ওর নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। মনের মধ্যে যা ছিল সব বলে দিয়েছিলাম, কোনো কথা গোপন করিনি। সব বললেন মানে কি সব? এই আমাদের কথা, বাড়ির কথা, আমাদের অভাবের কথা, এমনকি জমানো টাকার কথা অবধিও। তারপর আপনার কুষ্টি বানালো? আমার কুষ্টিতে নাকি চাকরির যোগ আছে, কিন্তু আমাকে একটা পাথর নিতে হবে। আসলে 6 রতির দরকার, তবে আপাতত কাজ চালানোর জন্য তোর 4 রতিতে হয়ে যাবে, কিন্তু পাথর কিন্তু ভালো করে চিনে নিতে হবে। কিন্তু আমি চিনব কি করে? ওরে তুই চিনবি কেন? চিনবো তো আমি কিনেও দেব, তাহলে আর অসুবিধা কোথায়? আপনি 7,500-8,000 টাকা বলেছে, আমার জন্য কম হয়ে যাবে। 7,500? এ তো অনেক টাকা। আমি এত টাকা কি করে? কেন? তোর ব্যাংকে যে টাকা জমানো আছে সেই সার্টিফিকেট থেকে টাকাটা তোল। ওখান থেকে? ওটাই একমাত্র সম্বল। টিউশনি করে অনেক কষ্ট করে জমানো টাকা। সেই টাকা কি তুই জলে ফেলে দিচ্ছিস? ওটা তো তোরই কাজে লাগছে। আর এই পাথর পড়ে তো চাকরি হয়ে গেলে তখন তো ওই টাকার চেয়ে তোর মাইনেটা অনেক বেশি হবে। কিন্তু চাকরিটা হবে? ওরে পাগল মেয়ে, আমি সেরকম যোগ দেখেছি বলেই না বলছি, নয়তো কি হাওয়াতে কথা বলছি। এখন যদি তুই... না না, আমি দেব। আপনি শুধু আমাকে একটু দেখে কিনে দেবেন। আরে সে তোকে চিন্তা করতে হবে না। জয় শিব শম্ভু। আপনি পুরো টাকা দিলেন? তার বদলে আমাকে একটা আংটি দিয়েছিল, মন্ত্র শুদ্ধ করে নিজের হাতে আংটিটা পরিয়েও দিয়েছিল। তারপর চাকরির খবর এলো? তারপর বেশ কয়েকদিন কেটে গেল, আর আমি আশায় আশায় শুধু দিন গুনছিলাম। কিন্তু তারপর কি হলো? রাজযোগ, আর একটা পাথর। রাজযোগ বুঝলি? রাজযোগ সহসা এরকম খুব একটা হয় না। আগামী মাসের মধ্যে তো চাকরি পাকা। সত্যি বলছেন? তাহলে কি আর তোকে এমনি এমনি খবর দিই? ওরে আমি জানতাম তোর কুষ্টিতে একটা বাধা ছিল, ভাগ্যিস আগের আংটিটা দিয়েছিলাম, তাই তো এই যোগটা বেরোলো। মানে আর কিছু না। আকাশে মেঘ থাকে, তারপর বৃষ্টি হলে কেটে যায়। আগের আংটিটা পরলি বলে এই বাধাটাও কেটে গেছে,
আর নতুন যোগ এসেছে। তাহলে এখন এখন আর কি, কোনো অসুবিধা নেই। শুধু শুধু আগামী 3 দিনের মধ্যে তোকে একটা পোখরাজ নিতে হবে। পোখরাজ? সে তো অনেক দামি পাথর নিশ্চয়ই। তা দামি বলতে তোর যতটা লাগবে তাতে করে 25,000 তো পড়বেই। 25,000? তা ওই পাথর লাগবে কেন? ওরে রাজ্য হয়েছে যে, পাথর লাগবে না? 3 দিন পর তোর মঙ্গলে রাহু বসছে, তাই যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। তারপর দেখিস এই এক পোখরাজেই কেল্লা ফতে। 3 দিন? কেন, অসুবিধা আছে? কি সমস্যা? সমস্যা তো একটাই, টাকা। দামি পাথরের দাম তো জোগাড় করতে হবে। এটা কোথা থেকে পাবো বলুন? তাই আমার কপালে রাজযোগ থাকলেও টিকবে না। ওরে পাগল মেয়ে, শুধু দুশ্চিন্তা করে। ওরে আমার কাছে সব ব্যবস্থা আছে। মানে? তোকে এখনই পাথরের দাম দিতে হবে না। মানে বুঝলাম না। আরে এত সহজ ব্যাপার, না বোঝার কি আছে? তুই যখন চাকরি পাবি তখন প্রথম মাসের মাইনে থেকে আমাকে টাকাটা দিয়ে দিস। চাকরি পেলে টাকা দেব? সত্যি? জয় শিবশম্ভু। ওরে আমার মুখে মিথ্যে আসে না। তুই চাকরি পেলেই টাকাটা দিস, কিন্তু 3 দিনের মধ্যে পাথরটা নিয়ে নে। এমন সুযোগ বারবার আসে না। অতগুলো টাকা? ঠিক আছে, আমি চাকরিটা পেলেই আপনাকে দিয়ে দেবো। জানি জানি, তবে কি জানিস, পাথরটা নিতে গেলে তোকে আমার বাড়িতে আসতে হবে। বাড়িতে? কেন? ওরে দামি পাথর, আমি কি সব সময় নিয়ে ঘুরে বেড়াই নাকি? পোখরাজ বলে কথা, চারটিখানি ব্যাপার মনে করেছিস? জয় শিবশম্ভু। আপনার বাড়িতে? ওখানে মন্ত্র শুদ্ধি করে তোকে আমি পড়িয়ে দেব, কিন্তু যা করবি 3 দিনের মধ্যে। দেরি হলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না বলে দিলাম। না না না, আমি যাব যাব। জয় শিবশম্ভু। ওরে আমি যে মহাকাল, অন্তর্যামী। আমার কাছে কি কিছু গোপন আছে? আমি সব জানি। তোদের খুব কষ্ট, পড়াশোনা করেছিস কিন্তু চাকরি হচ্ছে না। আমি চোখ দেখে মনের কথা পড়ে নিতে পারি। আমার সাথে যখন দেখা হয়েছে, ঘাবড়াস না, ধীরে ধীরে সব দরজা খুলে যাবে। তোর ভেতর নিষ্ঠা আছে, পরিশ্রম আছে, তোর হবে না তো কার হবে? ওরে রাজযোগ হয়েছে যে, পাথর লাগবে না। 3 দিন পর তোর মঙ্গলে রাহু বসছে, তাই যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। তারপর দেখিস এই এক পোখরাজেই কেল্লা ফতে। তোকে এখনই পাথরের দাম দিতে হবে না। তুই যখন চাকরি পাবি তখন প্রথম মাসের মাইনে থেকে আমাকে টাকাটা দিয়ে দিস। এমন সুযোগ বারবার আসে না। যদিও জানি প্রশ্নটা খুব একটা স্বাভাবিক নয়, তবু আপনি ওখানে যাবার পর ওখানে ঠিক কি কি হয়েছিল? এটা? আরে নে খা। এত দূর সাইকেল চালিয়ে এসেছিস, নিশ্চয়ই তেষ্টা পেয়েছে। না না, ঠিক আছে। নে নে খা। প্রথমবার আমার বাড়িতে এলি, আমি বরং পাথরটা নিয়ে আসি, শুদ্ধি করে রেখেছি। তুই বস। হ্যাঁ
বিশ্বাস করুন আমি কিছু বুঝতেও পারিনি, কিচ্ছু না। তারপর আস্তে আস্তে আমার চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে এলো, কেমন ঘুম ঘুম পাচ্ছিল, মাথা ঘুরছিল। আমি বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম ওই কোল্ড ড্রিঙ্কসে কিছু একটা মেশানো আছে। আর ঠিক তখন কি করছিস কি করছিস? আয় আয় আয়, বিছানা আয়, বিছানা আয়। এই এই কিচ্ছু হবে না, আয় না। এই তো আয় আয়। আমি স্বীকার করছি স্যার, এসব আমি করেছি। সত্যি বলছি স্যার, আর কোনোদিন করবো না। এবারের মতো আমায় ক্ষমা করে দিন স্যার, আমি সত্যি বলছি স্যার। স্যার নিজের বউটাকে মারার কল করেছিল, আমার মেয়েটারও সর্বনাশ করে ওকে পিটিয়ে মেরে ফেললে ভালো হয়। পুলিশি হেফাজতে সদা সমস্ত কিছু স্বীকার করে। পুলিশি তদন্তে উঠে আসে সমস্ত তথ্যের সত্যতা। তার স্ত্রী চন্দনা এবং মৌসুমীর অভিযোগে প্রমাণ হয় সদার দোষ। শাস্তি হয় সদার। প্রশংসা করতে হয় মৌসুমীর সাহসিকতার। সেলুট জানাই তার এই জেদকে। সমস্ত ভয়কে দূরে সরিয়ে রেখে এক ভণ্ড জ্যোতিষীর মুখোশ খুলে দিয়ে সে শুধুমাত্র নিজের আত্মসম্মান বজায় রাখেনি, বরং আরো অনেকের জীবনকে বাঁচিয়েছে। তার মধ্যে অবশ্যই একজন চন্দনা, সদার স্ত্রী। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। অবশেষে আরো একবার প্রমাণ হয় সত্যের। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত ঠিক 8:30, দুপুর ঠিক 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।